সারা রাতে তুর্য একটু ঘুমায়নি। ভোরের আলো যখন ফুটতে শুরু করেছে তখনই তুর্য রুম থেকে বেরিয়ে গেছে। সামনের ঘরে বারান্দায় রাখা চেয়ারে বসে বৃষ্টি ভেজা প্রকৃতি দেখছিল। আস্তে আস্তে সমস্ত অন্ধকার কাটিয়ে আকাশ পরিষ্কার হতে শুরু করে, মোরগ ডাকা শুরু করে। বাড়ির গিন্নি দরজা খুলে তুর্যকে দেখতে পায়, পাশে দাঁড়িয়ে বলে, ঘুমাওনি তুমি বাবা? তুর্য ঘাড় কাত করে তাকিয়ে মিষ্টি হেসে বলে, নতুন জায়গা তো, ঘুম আসেনি, তাই এখানে এসে বসে আছি। আচ্ছা তুমি বহো, আমি হাঁস মুরগি ছাইড়া দিয়া নাস্তা বানাইয়া দিতাছি। এত ব্যস্ত হবেন না চাচি, পরি ঘুম ভাঙলেই আমরা চলে যাব। এইটা কি কও, না খাইয়া যাওন যাইব না। এই বলে তিনি হাঁস মুরগি খোয়ারের দিকে এগিয়ে যান। খোয়ারে দরজা খোলার পরই এক ঝাঁক হাঁস মুরগি বাচ্চাসহ ছুটে আসে উঠানে। কেমন হইচই শব্দ হাঁসগুলোর, মোরগগুলো এখনও ডেকেই চলেছে। দুটো পাত্রে তিনি হাঁস মুরগি খাবার দেন। বাহিরে হইচই শব্দ পড়ি ঘুম ভেঙে যায়। শোয়া থেকে উঠে বসতে গিয়ে মাথাটা ঘুরে ওঠে, ছিম মেরে বসে থাকে কিছুক্ষণ। মাথাটা ভীষণ ভার ভার লাগছে, শরীরটা গরম বোধ হচ্ছে, জ্বর বোধ হয় এসে পড়েছে। চৌকি থেকে নেমে পা টিপে টিপে বাহিরে আসে পড়ি। রাতের আলোতে বাড়ির সৌন্দর্য একদম দেখা যায়নি। গ্রাম অঞ্চলে পড়ি এমনিতে অনেক ভালো লাগে, তার মধ্যে বৃষ্টি ভেজা প্রকৃতি, এখনও গাছগুলো পাতা ভেজা, বিশাল বড় একটা উঠান। হাঁস মুরগি বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে এদিক সেদিক ছুটে দল ধরে। ডান পাশে মাটির চুলো, রান্নাঘর, এক পাশে রাখা পাতা বস্তা এবং শুকনো খড়ি। রান্নাঘরের কিছুটা সামনে টিনের বেড়া দেওয়া গোছলখানা, গোছলখানার পাশে ফ্লোরে চারকোনা পাকা করা, মাঝখানে একটা চাপকল, কলপাড়ে পাশে লাগানো দুটি চালতা গাছ। বাম পাশে রয়েছে একটা গোয়ালঘর ও হাঁস মুরগি খোয়ার। তার পাশেই ঝাঁকা দেওয়া সিম গাছ, লাউ গাছ আর লম্বা একটা পেঁপে গাছ। চোখ জুড়িয়ে যাচ্ছে পরি। তুর্য চোখ বন্ধ করে কপাল আঙুল চালাচ্ছে। চোখ খুলে পরীকে দেখতে পায় এলোমেলো অবস্থায়, চুলগুলো উস্কো খুস্কো হয়ে এলোমেলো হয়ে আছে। এলোমেলো শাড়ি, কুচি কাপড়ের আঁচলটাও গুছানো না, দেখতে একদম গ্রামের মেয়েদের মতোই মনে হচ্ছে। প্রকৃতি উপভোগ করতে গিয়ে পরি পিচ্ছিল উঠানে বেখেয়ালে হেঁটে পা পিচ্ছিলে থপাস করে পড়ে যায়। কাদার শরীর একদম মাখামাখি অবস্থা। পরিও মাগো বলে চেঁচিয়ে ওঠে। তুচু শব্দ করে হেসে ফেলে। রান্নাঘর চাচির দিকে চোখ পড়তে হাসি থামিয়ে দেয়। চাচি তাড়াতাড়ি দৌড়ে এসে পরীর দিকে, তা দেখে তুর্য এগিয়ে আসে। চাচি পরীকে ধরে বলে, আরে শরীর এত গরম কেন, জ্বর আইয়া পড়ছে দেখি। তুর্য পরীর হাতে হাত দিয়ে চমকে যায়। সত্যি পরী, শরীরে প্রচুর জ্বর। চাচি অস্থির হয়ে বলে, তাড়াতাড়ি কলপারে নিয়ে আহো, মাথায় পানি দিয়ে দাও, চুলাটা নিবাইয়া আসি, দাঁড়াও। তুর্য চাচিকে আশ্বস্ত করে বলে, আপনি রান্না করেন চাচি, আমি নিয়ে যাচ্ছি ওকে। তুর্য পরীকে কোলে নিয়ে গেল। পরী বাধা দেয়, বলে, আমি হেঁটে যেতে পারবো। তুর্য আর পরীকে জোর করে না, তবে একাও ছাড়ে না, হাত ধরে নিয়ে যায়। চাচি তার মেয়েকে ডেকে বলে, যা তো সামিরা, কলটা চাইপা দে। সামিরা মেয়েটি ভারী মিষ্টি, 12-13 বছর বয়সী হবে। গ্রামের কল একেবারেই নরম, এক হাতে দিয়া চাপ দিলেই মুখ ভর্তি পানি পড়ে। পরি পাকার ওপর বসে পড়ে। সামিয়া কল চেপে বালতি ভরছে। তুর্য মগ দিয়ে পানি দিয়ে পরির মাথায় ঢালছে। পরির দৃষ্টি নিচে। তুর্য এত কেয়ার সহ্য হচ্ছে না পরির। বারবার মনে হচ্ছে যদি মায়ায় জড়িয়ে পড়ি। পরি স্বল্প স্বরে বলল, আমি গোসল করব। উত্তরে সামিয়া বলে, আপা তাহলে গোসলখানায় চলেন, আমি পানি দিয়ে আসি। তুর্য বলে, তুমি পরীকে নিয়ে গোসলখানায় যাও, আমি পানি চেপে আনি। না না ভাইজান, আপনি পারবেন না। তুর্য হেসে বলে, আমি পারবো, তুমি ওকে নিয়ে যাও, আমি ঘরে রশিতে দেখব ওর জামা কাপড় আছে, ওখান থেকে এক শীট এনে দাও। আচ্ছা। সামিরা পরীকে ধরে গোসলখানা নিয়ে যায়। গোসলখানা ফ্লোরে শুধু ইট বসানো, মাথার উপর খোলা আকাশ দেখা যাচ্ছে। এখন বৃষ্টি আসলে বেশ হতো, কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে না বৃষ্টি আসবে বলে। সামিয়া এসে পরীর এক সিট 3 পিস গোসলখানা দড়িতে রেখে যায়। তুর্য আসে পানি ভর্তি বালতি নিয়ে। বালতিটা পরীর সামনে রেখে বলে, পানি আরও লাগলে ডাক দিস। পরীর মাথা তুলে তুর্যর দিকে তাকায়, মলিন মুখে বলে, একটু বসুন তো। কেন? একটা কথা বলবো। তো বলো। জোরে বলা যাবে না। আচ্ছা, বলে তুর্য পরীর সামনে বসে।
তৎক্ষণাৎ পরি তুর্যর মাথা ধরে বালতি পানির নিচে চুবিয়ে ছেড়ে দেয়। তুর্য দূরত্ব মাথা তুলে হাত দিয়ে মুখের পানি ঝেড়ে দুদিকে মাথা নাড়ায়। পরি মুখ টিপে টিপে হাসতে। তুর্য লম্বা নিঃশ্বাস বলে, এটা কি হলো? অসুস্থ হয়ে ঝগড়া করার বাহানা বন্ধ হয়নি। আমি একদমই ঝগড়া করার জন্য এমনটা করিনি। রিভেঞ্জ নিলাম। কিসের রিভেঞ্জ? আমি পা পিছলে পড়ে যাওয়ার পর আপনি যে 32 পাটির দাঁত বের করে হিহি করে হেসেছেন, সেটা আমি দেখিনি ভেবেছেন? তুর্য কিছু বলতে কেউ থেমে যায়। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, তাড়াতাড়ি গোসল করে নাও, আমাদের রওনা হতে হবে। আর কিছু না বলে তুর্য চলে যায়। পরি উঠে দরজাটা লাগিয়ে দেয়। গোসল শেষ বের হয়ে উঠানে দড়িতে ভেজা কাপড়গুলো মেলে রুমে যায়। বড়সড় একটা ধাক্কা খায়। ধাক্কা অঙ্গ নয়, মনের ভিতরে। তুর্য কালো শার্ট আর কালো প্যান্ট পরেছে। শার্টের হাতা কোনো পর্যন্ত ফোল্ড করে হাতে নিয়ে মাথা ভেজা চুলগুলো ঠিক করছে। এমন একটা দৃশ্য যেন প্রস্তুত ছিল না পরি। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে শুধু। অসম্ভব ভালো লাগছে। ইচ্ছে করছে একবারে শক্ত করে জড়িয়ে ধরতে। পরেই আবার নিজেকে নিজে সামলে নিয়ে মনে মনে বলে, তুই কি পাগল হয়ে গেলি পরি? এসব কি ভাবছিস? ছি, নিজেকে সামলা। বাই দ্য ওয়ে, আমি কি প্রেমে পড়ে যাচ্ছি? না না, এই ছেলের প্রেমে পড়া যে না খেয়ে থাকা ভালো। তুর্য পরি চোখের সামনে তুড়ি বাজিয়ে বলো, কি ভাবো? পরি সম্মতি ফিরে পেয়ে বলে, হ্যাঁ, না কিছুই না। দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি রেডি হও। আপনি কি কালো এই পোশাকে পরেছিলেন? তো আমি কি তোমার মতো ফ্যাশন করার জন্য কাপড় সাথে নিয়ে ঘুরি? না জেনেই আউল ফাউল কথা বলবেন না। আমি তুজো নিজের ঠোঁটের ওপর এক আঙ্গুল রেখে বলে, চুপ, বকবক শোনার মতো নেই। আবার তাড়াতাড়ি রেডি হলে হও, নয়তো তোমাকে রেখেই চলে যাব। যান, বারণ করল কে? আমি একাই চলে যেতে পারবো। তুর্য পরির কথা পাত্তা না দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। পরি কাপড় চোপড় গুছিয়ে ব্যাগ ভরে নেয়। চুল আশ্রে রেডি হয়ে ব্যাগ নিয়ে বের হয়। সামিয়া এসে পরীকে ঘরে নিয়ে যায়। সকালে নাস্তায় রেখেছেন পরোটা, হাঁসের মাংস, মুরগি ডিম ভাজা। তুর্য মাংসের ঝোলে পরোটা টুকরো ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। পরি হাত ধুয়ে জিজ্ঞেস করে, কিসের মাংস এগুলো চাচি? হাঁসের মাংস। আমি তো হাঁসের মাংস খাই না। আল্লাহ, মাইয়া কয় কি? খাও না কেন? এমনি ছোটো থেকেই খাই না। মুরগির ডিম খাও তো? নাকি এইটাও খাও না? খাই, কিন্তু আমার ডিম দিয়ে খেতে ইচ্ছে করছে না। ঘরে চিনি আছে? আছে। সামিয়া, যা তো চিনি বৈরমটা নিয়ে আয়। তুর্য মুখ ফসকে বলে, যে তোমার বিয়ে করবে তার কপালে দুঃখ আছে খুব। চাচা চাচি দুজনে অবাক হয়ে গেল। মানে? পরি তো তোমার বউ। নিজের কথা নিজেই ফেসে যায়। তুর্য খাবার গলা আটকে গেছে। পরি পরিস্থিতি সামনে নিয়ে বলল, চাচা পুরো কথা তো শুনলেন না। ও যে কথাটা বলে, ও আমার মা বলতো আগে। আমি অনেক বাজ বিচার করে খাই তো তাই। ও শ্বশুর শাশুড়ি লগে থাকো? জি। সামিয়া চিনির বৈরম নিয়ে আসে। পরি পরোটা চিনি রেখে রোল বানিয়ে খায়। একটা পরোটা খেয়ে পানি পান করে। চাচা পরির দিকে না পশুতে এগিয়ে দিয়ে বলে, এইটা খাইয়া লও, জ্বর কমে যাবে। পরি কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনারা আমাদের জন্য কত কষ্ট করলেন। কষ্ট কিছু নাই মা, বিপদে যদি কাউকে সাহায্য না করতে পারি আল্লাহ নারাজ হইব। খাওয়া দাওয়া শেষ করে সবাই বাড়ি থেকে বের হয়। পরির চাচি আর সামিয়াকে জড়িয়ে ধরে মনে অনুভূতি জানায় এবং ধন্যবাদ দেয়। চাচা বাজার পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। তুর্য চাচাকে জড়িয়ে ধরে বলে, আপনাদের উপকার আমরা কোনোদিনই ভুলব না। সময় পেলে অবশ্যই একদিন আমাদের বাসায় আসবেন। সামিয়ার কাছে আমার নাম্বার দিয়ে এসেছি আর আপনার নাম্বার নিয়েছি। আচ্ছা বাবা, সময় পাইলে যাবো। তোমরা সাবধানে যাইও, ঠিক আছে? আর বাড়িতে পৌঁছে ফোন দিও, ঠিক আছে? আসছি চাচা। পরি চাচাকে বলে, অনেক অনেক ধন্যবাদ চাচা। সারা জীবন মনে রাখবো আপনাদের। আল্লাহ যেন সবসময় আপনাদের সহায় থাকে। আল্লাহ আমাগো দুজনের যে সারা জনম ভালো রাখে। তুমগো দুজনকে দেখলে চোখ জুড়ে যায়। সাবধানে যেও মা, স্বামী সংসার নিয়ে সুখে থেকো। এরপর দুজনে ভ্যানে চড়ে বিদায় নিয়ে আসে বাস স্ট্যান্ডে। পরি ব্যাগ থেকে ফোন বের করে রেহানা বেগমকে ফোন করে। তিনি চিন্তাতে অস্থির। রাত থেকে যতবার ফোন দিয়েছে বন্ধ পেয়েছে। গ্রামের নেটওয়ার্ক এমনিতেই ভালো না, তার উপরে আবার ঝড় বৃষ্টি। বাবা মা মিলে কিছুক্ষণ বকলেও পরে আদর করে জানায় তাদের টেনশনের কথা। পরিও রাগ করে না। বাবা মায়ের চিন্তা বুঝতে পারে। তাছাড়া সত্যি তো, কাল যদি আল্লাহর সহায় না থাকতো আর তুর্যর সাথে না থাকতো তাহলে অনেক খারাপ কিছু হতে পারত। তাই রাগের মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। কাল রিমনের সাথে রাগ করে বাড়ি থেকে বের না হয়ে
এত কিছু সম্মুখীন হতো না। যাই হোক, যা হওয়ার তা তো হয়েই গেছে, অন্তত একটা শিক্ষা তো হলো। আর যাই করুক, রাগের মাথায় আর কখনো বাড়ি থেকে রাতে বের হওয়া যাবে না। বাস এসে পড়লে সব ভাবনা চিন্তা বাদ দিয়ে দুজনে বাসে উঠে পড়ে। বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া এখনও অনেক সতেজ, বাতাস বেশ ঠান্ডা। জ্বরে মাথা ভার লাগছে খুব, তাই বাসের সিটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে পরি। সকালে প্রাইভেট পড়ার জন্য পরীকে ডাকতে যায় মেহনুবা, কিন্তু পরী বাসায় না বলে একাই চলে যায়। রাস্তায় মেহনুবাকে একা দেখে প্রান্তর মনে খটকা লাগে। প্রান্ত মেহনুবাকে পিছনে থেকে ডেকে বলে, আপু একটু দাঁড়ান। মেহনুবা পিছনে ঘুরে দাঁড়ায়। প্রান্তর কাছে এসে জিজ্ঞেস করে, আসলে একটা কথা জিজ্ঞেস করার জন্য ডেকেছি। কি কথা? আপনার সাথে যে আরেকটা মেয়ে থাকে, নাম সম্ভবত পরী। পরী আমার বেস্ট ফ্রেন্ড। সে কোথায়? আপনি ওর খোঁজ করছেন কেন? তেমন কোনো কারণ নেই, সব সময় তো দুজনকে একসাথে যান, তাই আর কি। পরী ওর খালার বাসায় গিয়েছে। কবে আসবে? আজই। ও আচ্ছা আপু, ধন্যবাদ, আপনি যান। মেহনুবা চলে যাওয়ার পর প্রান্ত কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। নিজের কর্মকাণ্ড নিয়ে নিজেই ভাবে। চাপদারিতে হাত বুলিয়ে ভাবতে থাকে, অদ্ভুত, আমি ওর খোঁজ করলাম কেন? ওর বান্ধবীকে পর্যন্ত জিজ্ঞেস করে ফেললাম, এটা আমি? চিন্তিত হয়ে প্রান্ত পিছনে ঘুরে সামনে তিথিকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে প্রান্ত জিজ্ঞেস করে, তুমি? জি আমি। ওর সাথে কি কথা হচ্ছিল? না, এমনিতে জিজ্ঞেস করলাম। আমি শুনেছি তুমি পরীর কথা জিজ্ঞেস করছিলে। তুমি চেনো পরীকে? চিনব না কেন? ও তো আমাদের বাসায় থাকে। হোয়াট? তোমাদের বাসা? প্রান্ত চোখগুলো চকচক করে উঠল। ওইদিকে প্রান্ত এমন আচরণে বিথি বুকের ভিতরে কেমন যেন করে ওঠে। পরীর প্রতি ঈর্ষা হতে শুরু করে, মনের ভিতর সন্দেহ দানা বাঁধতে শুরু করে। আধ ঘন্টা হবে বাড়িতে ফিরেছে তুর্য আর পরী। বাড়িতে এসে পরী বিছানা গায়ে এলিয়ে দিয়েছে। জ্বরটা এখনও কমেনি। রেহানা বেগম বালতি ভর্তি পানি নিয়ে এসে মেয়ের পাশে বসে মাথা ঢেলে দিচ্ছে। পরী চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। রেহানা বেগম ব্যস্ত ভঙ্গিতে বলল, তুই বৃষ্টিতে কেন ভিজেছিস? জানিস না বৃষ্টিতে ভিজলে তোর জ্বর আসে? তিনি তার মতো করেই নানান কথা বলে যাচ্ছে। পরী কান অবধি কথাগুলো পৌঁছালেও মস্তিষ্কে স্থান নিতে পারছে না। ভিতরটা কেমন অস্থির অস্থির লাগছে। কোনো কথার উত্তর দিতে ইচ্ছে করছে না। চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছে তুর্য মুখখানা। কেমন অদ্ভুত সব বিষয়। যতই এড়িয়ে যেতে চায় ততই যেন বেশি করে মনে পড়ে। তবে তুর্যর প্রতি মন থেকে সত্যি খুব কৃতজ্ঞতা পরীর। মাথায় পানি দেওয়া শেষ করে রেহানা বেগম তাওয়াল দিয়ে ভালো মতো চুলগুলো মুছে দিয়ে পেঁচিয়ে দিল। এরপর রান্নাঘরে চলে যায় পরীর জন্য খাবার আনতে। পরী না করা সত্ত্বেও গরম দুধ আর ডিম জোর করে খাইয়ে দেয়। পরী ধীর কণ্ঠে বলে, ভাইয়া কবে দেশে ফিরবে মা? তা তো বলেনি। কেন? এমনিতে জিজ্ঞেস করলাম। কতদিন হলো ভাইয়াকে দেখি না। কল করব? কথা বলবি? না এখন থাক, রাতে বলবো। আচ্ছা এখন তাহলে ঘুমা। রেহানা বেগম দরজা চাপিয়ে দিয়ে চলে যায়। পরীর চোখ বন্ধ করে ভাবছে কাল রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো। বারবার মনের ভিতরে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। আল্লাহকে অশেষ শুকরিয়া, তিনি বাঁচিয়ে দিয়েছেন অল্পতেই। নয়তো অনেক খারাপ কিছু হতে পারত। হয়তো এই সুন্দর পৃথিবীটা দেখার সাহস থাকতো না আমার। আর বিকেলের দিকে ঘুম ভাঙে পড়ি। ফ্রেশ হয়ে এসে ছাদে যায়। শরীরটা এখন মোটামুটি ভালো লাগছে। দূর থেকে দেখা যাচ্ছে মেহনুবা প্রাইভেটে যাচ্ছে। মেহনুবা আসলো না কেন? ডাকতে ও কি জানে না পরী ফিরে আসার কথা? পরী ফোন থেকে মেহনুবাকে কল দেয়। মেহনুবা ফোন রিসিভ করে বলে, হ্যাঁ পরী বল, প্রাইভেটে যাচ্ছিস? হ্যাঁ। এখন কেমন আছিস তুই? জ্বর কমেছে? তুই কিভাবে জানলি আমার জ্বর এসেছে? আমি গেছিলাম তোর বাসায়। আন্টি বলো তুই অসুস্থ। আমায় ডাকিসনি কেন? এমনি ঘুমাচ্ছিলে তাই বিরক্ত করিনি। ঢং বাদ দে, আমি আসছি। প্রাইভেটে যাবি? না, বাইরে কোথাও থেকে একটু হেঁটে আসবো। আজ প্রাইভেটে যাওয়ার দরকার নেই। পরী কল কেটে দিয়ে রুমে যায়। ব্যাগ থেকে টাকা নিয়ে মায়ের উদ্দেশ্যে বলে, মা আমি একটু বাইরে যাচ্ছি মেয়ের কাছে, সন্ধ্যায় আগে ফিরে আসবো। খবরদার কোথাও যাবি না এখন তুই। কে শোনে কার কথা? মায়ের কথা কানে না তুলে দ্রুত সিঁড়ি পেয়ে নিচে নামে। নিচতলায় এসে চোখাচোখি হয় তিথির সাথে। পরী তাকে মিষ্টি হাসি দিলেও তিথি হাসিতে দেখা গেল না। ভার ভার মনে হলো, হয়তো কারোর উপর রেগে আছে খুব। পরীও আর তিথিকে ঘাটালো না। ওইদিকে মেহু অপেক্ষা করছে। বিধায় পরী আর না দাঁড়িয়ে চলে
যায়। তিথি কিছুক্ষণে পরি যাওয়ার পথে তাকিয়ে থেকে উপরে চলে যায়। মেহনুবা কাছে যেতে মেহুবা বলে, তোর মুখটা কি শুকনো শুকনো লাগছে, জ্বর নিয়ে বের হওয়া একদম উচিত হয়নি তোর। চুপ কর তুই, বেস্ট ফ্রেন্ডের মতো থাকবি, মায়ের মতো কথা বলবি না। তোকে ভালো কথা বলবো দোষ তোর মাথা। আচ্ছা শোন, কাল থেকে ক্লাস শুরু হবে, মনে আছে? আছে, যাওয়ার সময় ডেকে নিয়ে যাবি। ঠেকা আমার। হুম, ঠেকাই। এখন চল হাঁটি। হাঁটতে হাঁটতে দুজনে গল্প করছে। পরি বারবার ইচ্ছে করছে রাতের ঘটনাগুলোকে মেহবুবাকে শেয়ার করার। একবার মনে সায় দিচ্ছে তো আর একবার দিচ্ছে না। এদিকে কাউকে শেয়ার না করা পর্যন্ত শান্তিও পাবে না। পরি দুজন মানুষকে সব শেয়ার করে, একজন মা আরেকজন মেহনুবা। মাকে তো ভুলে এসব বলা যাবে না, তাহলে দেখা যাবে সব স্বাধীনতা শেষ। এমনিতে তো তাদের পরীকে নিয়ে চিন্তার শেষ নেই। পরীকে চুপ থাকতে দেখে মেহনুবা জিজ্ঞেস করে, কি ভাবছিস? একটা কথা বলবো ভাবছি, বল। কাউকে বলবি না, প্রমিস কর। আচ্ছা প্রমিস। পরি হাঁটতে হাঁটতে সব বলল মেহনুবাকে। সব শুনে মেহনুবাকে যেন ভীতিগ্রস্ত মনে হলো, ঠিক তেমন অবাকও মনে হলো। মেহনুবা বলে, তোদের বাড়িওয়ালা ছেড়ে তুর্য? হ্যাঁ সত্যি ভাই, তোরে অনেক হেল্প করেছে। সে যদি না থাকতো তাহলে কি হয়ে যেত ভাবতে পারছি না। তার বলতে আল্লাহ বাঁচিয়েছে তোদের। কিন্তু একটা কথা কি জানিস, তার সাথে আমার দাগুরাল সম্পর্ক। প্রথম দেখা থেকে ঝগড়া শুরু, এখন পর্যন্ত সুযোগ পেলে সে ঝগড়া করতে ভুলে না। বলতে হয়তো বিশ্বাস করবি না, একটা ছেলে ঝগড়া করার মেয়েদের থেকেও যে এক্সপার্ট হতে পারে সেটা তাকে না দেখলে জানতামই না। মেহনুবা হু হু করে হেসে থাকে, হাসিরত অবস্থায় বলে, তবে যাই বলিস না, মনটা যে তার ফ্রেশ এটা কিন্তু মানতেই হবে। তা ঠিক বলছিস। আচ্ছা, তাকে ধন্যবাদ জানিয়েছিস একবারও, নাকি শুধু ঝগড়াই করে গিয়েছিস? এই রে, একদম ভুলে গেছি। বলবি তো? তুই তো শুধু পারিস ঝগড়া করতে। তুই আমার ফ্রেন্ড হয়ে ওর সাপে গাইছিস কেন? কারণ সে তোকে সাহায্য করেছে। ঠিক আছে যা, ধন্যবাদ জানিয়ে দেব। কথা বলতে বলতে দুজনে ফুচকার দোকানে এসে থামে। 2 প্লেট ফুচকা অর্ডার দিয়ে দুটো চেয়ার টেনে দুজনে নিরিবিলি বসে। দুজনে গল্প করে চলছে। দূর থেকে পরি আর মেহনুবাকে দেখতে পায় প্রান্ত। মুহূর্তে আনন্দে মনটা নেচে ওঠে। যদিও একটা দরকারি কাজে এক জায়গায় যাচ্ছিল, কিন্তু সেখানে যাওয়ার ইচ্ছে বাতিল হয়ে গেছে। পরির সাথে একটুখানি কথা বলার জন্য মনটা আনচান করছে। প্রান্ত সেলিমকে বলে, ঝামেলাটা তুই মিটিয়ে নাও। আপনি কই যান? ফুচকা খেতে। সেলিম অবাক হয়ে বলে, কি আপনি ফুচকা খাইবেন? এত বছর ধরে আপনার লগে থাকি, কোনোদিনও তো দেখলাম না আপনি ফুচকা খাইতে। আগে খাইনি বলে কি এখনও খাওয়া যাবে না? সেলিম মাথা নিচু করে মাথা চুলকে দিয়ে যেন ভাবতে থাকে। প্রান্ত সেলিমের মাথা ঘাটটা মেরে বলে, তোমার মোটা মাথা এসব ঢুকবে না, ওদেরকে নিয়ে তুমি যাও। সেলিমও আর কোনো কথা না বলে বাকিদের নিয়ে চলে যায়। প্রান্ত যেতে যেতে পরি আর মেহনুবার ফুচকা খেতে শুরু করেছে। প্রান্ত একটা চেয়ার টেনে পরির দিকে কিছুটা দূরত্ব রেখে পাশে বসে। প্রান্তকে দেখে পরি কপাল কুঁচকে যায়। প্রথমে কথা প্রান্তই বলে, কেমন আছেন? পরি না তাকিয়ে বলে, আপনাকে বলবো কেন? বললে কি হবে, না বললে কি হবে? প্রশ্ন পিঠে প্রশ্ন করলে কি চলে বলুন? জানি না। বিরক্ত হচ্ছে? পরি এবার প্রান্তর মুখোমুখি বসে বলে, আপনার সমস্যা কি? সেদে সেদে কথা বলছেন কেন? কারোর সাথে কথা বলা কি অন্যায়? এখন আপনি প্রশ্নের পিঠে প্রশ্ন করছেন? আপনার থেকে তো শিখেছি, তাই নাকি? আর কি শিখেছেন সেসব না জানাই থাক। আর কিছু? ব্যস্ত খুব? জি না, খাওয়া শেষ, চলে যাব এখন। পরি চেয়ার ছেড়ে উঠে বিলটা দিয়ে মেহনুবাকে নিয়ে হাঁটা শুরু করে। মেহনুবা পরীকে ফিসফিস বলে, জানিস ছেলেটা কালকে তোর কথা আমার জিজ্ঞেস করেছিল। পরি অবাক হয়ে বলে, কেন? মেহনুবা ঠোঁট উল্টে বলে, তা তো জানি না। পরি চোখে মুখে বিরক্ত। মেহনুবা মুখ টিপে হেসে বলে, আমার কি মনে হয় জানিস? পরি বেখালি উত্তর দেয়, কি মনে হয়? ছেলেটা তোর প্রেমে পড়েছে। পরি কঠিন দৃষ্টিতে তাকায় মেহনুবার দিকে। তা চুপসে যায় মেহু। আমতা আমতা করে বলে, আমার সেটা মনে হলো, সেটা বললাম তোকে। তোর মনে আজকাল ভীষণ আজগুবি ভাবে। মেহনুবা ভাবলেশীনভাবে বলল, একবার পিছনে তাকিয়ে চমকে যা। পরি হাত ধরে বলে, ছেলেটা আমাদের ফলো করছে। পরি এবার পিছনে ফিরে তাকায়। আসলে প্রান্ত পিছে পিছে আসছে। পরি এগিয়ে গিয়ে বলে, কি সমস্যা আপনার? পিছনে পিছনে কেন আসছেন? প্রান্ত মুচকি এসে বলে, কে বলল আমি আপনার পিছনে পিছনে যাচ্ছি? বলতে হবে কেন? কারণ আমি তো নিজেই দেখতে পাচ্ছি। কিন্তু যা দেখতে পাচ্ছেন তা তো সত্যি নয়। আমি তিতির কাছে যাচ্ছি।
আপনি তিতির পরিচিত? জি। পরি জিভ কেটে কান চুলকে বলে, সরি, আমার বোঝার ভুল ছিল। উত্তর প্রান্ত মিষ্টি হেসে বলে, ইটস ওকে। বারান্দা থেকে দুজনকে কথা বলতে ছিল তিথি সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে এগিয়ে আসে এদিকে। ততক্ষণে পরি, মেহনুবা, প্রান্ত টুকটাক কথা বলতে বলতে এগিয়ে আসছে। তখনই তিথি এসে দাঁড়ায় ওদের সামনে। একবার পরির দিকে তাকায়, আরেকবার প্রান্তর দিকে। প্রান্ত দিকে তাকিয়ে মেজাজ দেখে বলে, ভাইয়ার কাছে এসেছো? প্রান্ত মৃদু হেসে বলে, না, তোমার কাছেই। ও, তাহলে চলো হেঁটে আসি। কোথা থেকে? এখন? কাল যাই। না। প্রান্ত একবার পরির দিকে তাকিয়ে তিথির দিকে তাকায়। পরি হেসে বলে, আচ্ছা, আপনারা কথা বলেন, আমরা যাই। পরি যাওয়ার দিকে একবার আর চোখে তাকায় তিথি। এরপর স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রান্ত দিকে। অনিচ্ছাসত রাজি হয় তিতির আবদারে। রাতের অন্ধকারে বারান্দা থেকে ভেসে আসছে ফুলের সুমিষ্টি ঘ্রাণ। সেই ঘ্রাণে বারবার বিমোহিত হচ্ছে পরি। সাই সাই করে বাতাস আসছে। ছাদে গেলে বোধ হয় আরও বেশি ভালো লাগবে। পরি সময় নষ্ট না করে ছাদে চলে যায়। তবে ছাদে গিয়ে যে আরেকটা চমক পাবে তাকে জানতো। তুর্য ছাদে রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। পরি একবার ভেবেছে ছাদ থেকে নেমে যাবে, কেউ দেখে ফেলবে কিনা, কি ভাববে, তা তো কোনো উত্তর নেই। এদিকে অবাধ্য মনটা যেতে চাচ্ছে না। বারবার মনটা তাড়া দিচ্ছে কথা বলার জন্য, কিন্তু কি বলবে, কি বলা যায়? ধন্যবাদ দিয়েই শুরু করা যাক। তুর্যর দিকে এগিয়ে যাওয়ার সময় পরি পায়ের নুপুরের শব্দ তুর্য কানে যায়। পিছন ফিরে পরিকে দেখে বলে, রাতে ছাদে আসছো কেন? তুর্য গম্ভীর কণ্ঠে কথা শুনে মনটা খারাপ হয়ে যায় পরির। নিজেকে যথাসম্ভব ঠিক রাখার চেষ্টা করে বলে, এমনি আসলাম। আমি জানতাম না আপনি ছাদে আছেন। এখন তা দেখেছ আমি ছাদে আছি, তাহলে চলে গেলে না কেন? আসলে আপনি আমার এত বড় উপকার করেছেন, অথচ আপনাকে ধন্যবাদ দেওয়া হয়নি, তাই ভাবলাম আপনাকে একটা ধন্যবাদ দিয়ে যাই। তুর্য ধমক দিয়ে বলে, তোমার ধন্যবাদ ধুয়ে কি আমি পানি খাবো? তোমায় মেয়ে মানুষ যে এক একটা কি আমি বুঝি না। আমায় ভুল হয়েছে তোমাকে সাহায্য করা। পরি কাঁপা কাঁপা স্বরে বলে, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? কারণ এর চেয়ে ভালো কথা আমি বলতে পারি না। আর হ্যাঁ, এখন তুমি ছাদ থেকে নেমে যাও, যাও। পরিও ইচ্ছে করছে তুর্যর কঠিন কথাগুলো উত্তর দিতে, কিন্তু কোথায় যেন একটা বাধা বারবার পরীকে আটকে দিচ্ছে। পরীর মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তুর্য সামনে আসতে রাগী পরি দমে যায়। তাই তো তুর্য এই কঠিন কথাগুলো হজম করতে খুব কষ্ট হচ্ছে। কখন যে চোখের কোণে পানি জমে টেরই পায়নি পরি। যখন টের পায় তখন দেখতে পায় তুর্য অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ঘাড় ফিরিয়ে পরির দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, যাচ্ছ না কেন এখন? তুর্য ধমকে পরি চমকে ওঠে। ঘুরে দাঁড়িয়ে চোখের কোণে থাকা পানিটুকু হাত দিয়ে মুছে ধীর পায়ে নেমে যায় ছাদ থেকে। তবে তুর্য এমন রূপ ব্যবহারে আসাও কারণ পরির ধারণা ধরাছোঁয়ার বাইরে ছিল।